আমাদের দেশে একটা বিচিত্র অভ্যাস আছে। কোনো বৃদ্ধ বাবা বা মায়ের মৃত্যুর পর যদি জানা যায় যে শেষ জীবনে তিনি খুব একা ছিলেন, সঙ্গে সঙ্গে পাড়ার মোড় থেকে ফেসবুকের টাইমলাইন পর্যন্ত বিচার সভা বসে যায়। ছেলে মেয়ে নিশ্চয়ই অকৃতজ্ঞ ছিল, ব্যাস রায় ঘোষণা হয়ে গেল। আমার অবশ্য একটু কৌতূহল হয়, বিচারকের আসনে বসার আগে কেউ কি কখনো জিজ্ঞেস করেন যাকে অকৃতজ্ঞ বলা হচ্ছে তাকে কৃতজ্ঞতা শিখিয়েছিল কে? একবার কলকাতায় এক বন্ধুর বাড়িতে গিয়েছি। মাধ্যমিকে ছেলেটা 96% নম্বর পেয়েছে। আমি তো ভেবেছিলাম আজ বাড়িতে সন্দেশ বন্টন হবে, তা নয়। বাড়িতে ঢুকেই শুনলাম জেরা চলছে। 4% নম্বর গেল কোথায়? সেই 4 নম্বরের জন্য এমন পরিবেশ যেন রাষ্ট্রপুঞ্জের কোনো গোপন নথি হারিয়ে গেছে। আমি অবাক হয়ে ভাবলাম, এদেশে নম্বরেরও বোধহয় আত্মীয় স্বজন আছে। 4 নম্বরের জন্য এমন শোকসভা আমি মানুষের জন্য কম দেখেছি। আর এক ভদ্রলোকের ছেলের সঙ্গে পরিচয় ছিল। তার বাবা প্রতিদিন সন্ধ্যায় একটি মাত্র প্রশ্ন করতেন, যে এই প্রস্তুতি কেমন, ছেলেটির জ্বর হয়েছে কিনা, তার কোনো বন্ধু আছে কিনা, কোনো কষ্ট হচ্ছে কিনা। এসব প্রশ্ন তার পাঠ্যসূচির বাইরে ছিল, যেন সন্তান নয়, একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। এদিকে এক মেয়ের গল্প জানি, ইংরেজি সাহিত্য পড়ত, স্বপ্ন ছিল শিক্ষক হবে, বই লিখবে, নিজের টাকায় বাবার জন্য একটা ভালো কলম কিনবে। মধ্যবিত্ত ঘরের স্বপ্ন বড় সাধারণ, তাই খুব মূল্যবান। কিন্তু পরিবারের সিদ্ধান্ত হলো বিদেশে কর্মরত পাত্র এসেছে, সুযোগ হাতছাড়া করা যাবে না। মেয়েটি গেল, আজ তার গাড়ি আছে, বাড়ি আছে, ডলারে হিসাব আছে, কিন্তু যে মানুষগুলোর জন্য একদিন ছোট্ট একটা উপহার কেনার স্বপ্ন দেখত, তাদের সঙ্গে কথা বলতেও তার আর বিশেষ আগ্রহ নেই। বাবা মা বলেন, আমরা তো ওর জন্য সব করেছি। এই সব করেছি কথাটা ভারতে বড় জনপ্রিয়। অনেক সময় সব করেছি বলতে বোঝায় তোমার হয়ে সিদ্ধান্ত নিয়েছি, তোমার হয়ে ভেবেছি, তোমার হয়ে জীবনটাও বেছে দিয়েছি, শুধু তোমাকে জিজ্ঞেস করিনি তুমি কি চাও। মানুষের বাচ্চারা পৃথিবীতে আসে অদ্ভুত এক সম্পদ নিয়ে। কোনো ব্যাংকে জমা থাকে না, কোনো শেয়ার বাজারে ওঠানামা করে না, সেটার নাম মমতা। একটা ছোট্ট বাচ্চাকে দেখুন, সে প্রজাপতি দেখেও খুশি হয়, পথের কুকুর দেখেও হাত বাড়ায়, নতুন বন্ধুকে দেখেও হাসে। তার পৃথিবীতে তখনও র্যাঙ্ক নেই, তুলনা নেই, প্রতিযোগিতা নেই। তারপর আমরা বড়রা তাকে শিক্ষা দিতে শুরু করি, ওর থেকে এগিয়ে যেতে হবে, ওকে হারাতে হবে, ওদের সঙ্গে মিশবে না, ওদের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবে না। বন্ধু প্রথম হলে মুখ ভার করো, আত্মীয় সফল হলে ঈর্ষা করো, প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখো, মানুষ হিসেবে নয়। বছরের পর বছর ধরে আমরা শিশুর হৃদয়ের ভেতর থেকে মানুষটাকে সরিয়ে দিয়ে সেখানে একটা স্কোরবোর্ড বসিয়ে দিই। তারপর একদিন দেখি সে আর কাউকে ভালোবাসতে পারে না। অবাক হওয়ার কি আছে? যে ছেলেকে শিখিয়েছেন সবাইকে নম্বর দিয়ে মাপতে, সে একদিন আপনাকেও মাপবে। যে মেয়েকে শিখিয়েছেন সব সম্পর্ক লাভ ক্ষতির খাতায় লিখতে, সে একদিন আপনার নামটাও সেই খাতায় তুলবে। আপনি তাকে যন্ত্র বানিয়েছেন আর এখন আশা করছেন যন্ত্রটা রবীন্দ্রসঙ্গীত গাইবে। এটা তো অন্যায় প্রত্যাশা। ভালোবাসা অঙ্কের সূত্র নয় যে একদিনে মুখস্থ হবে। ভালোবাসাও এক ধরনের অভ্যাস। যেমন সেতার না বাজালে আঙুল শক্ত হয় না, তেমন মমতা না চর্চা করলে হৃদয়ও নরম থাকে না। তাই সন্তানকে শুধু পদার্থবিদ্যা শেখাবেন না, তাকে গাছের ছায়ায় বসতেও শেখান। শুধু ইংরেজি শেখাবেন না, তাকে দোকানের সামনে বসে থাকা বৃদ্ধ ভিখারির দিকে তাকাতেও শেখান।
শুধু কম্পিউটার শেখাবেন না, তাকে আহত পাখির জন্য এক বাটি জল রেখে আসতে শেখান। শুধু প্রতিযোগিতা শেখাবেন না, বন্ধুর সাফল্যে হাততালি দিতেও শেখান। যেদিন আপনার ছেলে রাস্তার কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে মনে মনে বলবে, ফুল ফুটে থাকো, যেদিন আপনার মেয়ে বর্ষার প্রথম বৃষ্টিতে ভিজে হাসবে, যেদিন তারা কোনো প্রত্যাশা ছাড়াই কাউকে সাহায্য করবে, সেদিন বুঝবেন শিক্ষা শুরু হয়েছে। কারণ পৃথিবী আসলে কোনো প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র নয়, এটা একটা প্রতিধ্বনির উপত্যকা। আপনি যা ছুড়ে দেবেন ঘুরে ফিরে সেটাই আপনার কাছে আসবে। শীতলতা দিলে শীতলতা, অবজ্ঞা দিলে অবজ্ঞা, স্নেহ দিলে স্নেহ। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ সাধারণত বুঝতে পারে এতদিন যে হিসাবের খাতা বুকে নিয়ে ঘুরে বেরিয়েছিল তার অধিকাংশ সংখ্যাই অপ্রয়োজনীয় ছিল। শেষ পর্যন্ত মানুষ বাড়ি চায় না, পদবি চায় না, ব্যাংকের অঙ্কও চায় না। সে চায় কেউ তার পাশে বসে বলুক, আজ কেমন আছো? এই একটিমাত্র প্রশ্নের ভেতরেই কখনো কখনো সমগ্র ভালোবাসা লুকিয়ে থাকে।